সকালবেলা বারান্দায় গিয়ে দেখলাম আকাশে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বর্ষাকাল তো, বৃষ্টি নামতে সময় লাগে না, বৃষ্টি যাইতেও সময় লাগে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই যে থালাবাটিগুলো ঝুড়ি ভর্তি থাকে, এগুলো না গুছালে নতুন কোনো থালাবাটি দেখা যায় ধুয়ে রাখা যায় না, কারণ সারাদিন থালাবাটি ধুইতেই হয়। এটা কোনো লিমিটেশন নেই, সারাদিনই ধুইতে হয়। এর জন্য ঘুম থেকে উঠে আগে রুটির জন্য জল বসাইছি, রুটি বানাবো, আর সাথে হচ্ছে এই যে থালাবাটি আর কি গুছাইতেছি। তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করবো, এই আর কি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। সবাইকে শুভ সকাল। আসলে জীবনে কোনো কিছুই হয় না, মানে ফেলতে হয় না, সবকিছু যত্ন করে রাখতে হয়। কারণ কখন মানুষের জীবনে কোন জিনিসটা কাজে লাগে এটা বোঝা অনেক কঠিন, এটা একমাত্র ভগবানই জানে। যেমন এই র্যাকটা যখন আমাকে সার বাবা বলছিল, মানে আমাদের তখন দোকানটা ছাড়ে, আমাদের তো একটা দোকান ছিল, স্টেশনারি ব্যবসা ছিল, ওইটা ছেড়ে দেওয়া হয়েছিল। মানে যে জায়গাটায় ছিল ওই জায়গাটায় চলে না আর কি, ছিল ভালো জায়গায়, কিন্তু জানি না কেন চললো না। যাই হোক, পরবর্তীতে চলে না, সারা দোকানটা ঠিক মতো খুলতো না, পরে দেখা যায় ভাড়া দিতে হইতো, তারপর টাকা খরচ হইতো, এর জন্য সেটাই করতে হইলো, এর জন্য ওইটা ছেড়ে দিতে হইলো। তো ছেড়ে দেওয়ার সময় যখন বাসা নিয়ে আমি, তখন দোকানটা ছাড়া হয়, দোকান ভাড়া দিতে হয়, ইলেকট্রিসিটির বিল দিতে হয়, শুধু শুধু না খুললে লাভ কি বলেন। তারপর যখন ছেড়ে দেওয়া হলো তখন আমাকে বলছিল যে এই র্যাকগুলোর কথা, যেগুলো কি করবা তুমি, ওই র্যাকগুলো তখন আমি দেখি নাই। তখন বলছিল সারা বাজারে যদি বিক্রি করা যেতে, অনেক কম দামে বিক্রি করতে হয়, তুমি যদি রান্না করে রাখো তাহলে রাখতে পারো, ব্যবহার করতে পারো। তখন আমি দেখি নাই কিরকম জিনিস। তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে রাইখো, কারণ তখন তো নতুন বাসা নিয়েছি, আমার জিনিসপত্র কেনার প্রয়োজন হয়, তখন এই র্যাকটা রাখলে আমার জিনিসপত্র কিনতে হবে না আর কি, মানে র্যাক কিনতে হবে না। তো রাখলাম। বাসায় প্রথমবার যখন দেখলাম তখন দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ জিনিসটা কিন্তু অনেক সুন্দর, একদম পুরোটা গ্লাস করা। কিন্তু উপরের গ্লাসটা অসতর্কতার কারণে, আমার কারণেই ভাঙছে। যাই হোক, বুঝতে পারিনি গরম জিনিস রাখতে, যার কারণে ভেঙে গেছে। অবশ্য আমি জিজ্ঞেস করছিলাম সার বাবাকে, এটা কি ভাঙবে গরম রাখলে? বলে না, ভাঙবে না, আপনি ব্যবহার করতে পারো। আমি তরকারি রান্না করবো রাখছিলাম, ভেঙে গেছে। যাই হোক, সমস্যা নেই, একটা গ্লাস তো ভাঙছে, আর বাকিটুকু সব ঠিক আছে। এর জন্য বললাম যে কোনো কোনো জিনিস পৃথিবীতে, মানে সংসার করতে গেলে আর কি, দেখা যায় জিনিসটা পূর্ণ হয়ে যায়, আমরা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে সেটা একটা সময় যায় কাজে লাগে। কোনো কিছুই অকাজের না, সব কিছুই কোনো না কোনো সময় কাজে লাগে। তো এখন রুটি করব, রুটির জল বসাইছি, জল বলক আসছে। ইদানিং সানা সারা রুটি খাইতে পছন্দ করে, তো এর জন্য দেখা যায় প্রতিদিন রুটি খাওয়া হয়, আর আমার ভাইয়ের জন্য দিয়ে দিই, যার কারণে রুটিটা একটু বেশি খাওয়া হইতেছে কয়েকদিন যাবৎ। মাঝখানে একদম রুটি খাওয়া বন্ধ করছিলাম, একদম বাদ দিয়ে দিছিলাম। এই যে রুটির কায় করা হয়ে গেছে, এখন শুরু হলো আমার যুদ্ধ, রুটি বানানোর যুদ্ধ শুরু করলাম। আজকে সারা ঈশানের স্কুল আছে, জানি না ওদেরকে উঠাইতে পারবো কিনা, কারণ কয়েকদিন যাবৎ পরীক্ষার কারণে দেখা গেছে যে স্কুল একটু দেরি করে হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, সকালবেলা বলতে এই 7:30টার দিকে উঠলে পরেই হয়েছে, কিন্তু আজকে হচ্ছে 8:20-এ ক্লাস। তো এখন আর একটু সকালে উঠতে হবে, এখন শুরু হবে আসল সমস্যা। তো এইদিকে হচ্ছে আমি রুটি বানানো শুরু করি, তারপর হচ্ছে মাঝখানটাতে ওর বাবাকে আর কি ওদের ঘুম থেকে তোলার দায়িত্ব দেই, কারণ আমি এখন যেহেতু সকালের খাবার বানাই, এই জন্য আমি আর সময় দিতে পারি না। রুটি বানাইতে অনেক সময় লাগে, কিচ্ছু করার নাই। আমি যখন প্রথম রুটি বানানো শিখি, সেটা তো আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শিখছি অবশ্যই, কারণ আমার বাবা বাড়িতে আমি কখনো রুটি বানাই জীবনে কোনো দিন। এই যে রুটির যে বেলুন পিড়ি, এগুলো কখনো হাত দেয়নি আমার বিয়ের আগে আর কি।
তো রুটি বানানোটা মোটামুটি আমার ওইখান থেকেই শিখা। আর ওখানে অনেক দিন রুটি বানাইছি, মানে আমার বিয়ের প্রায়, আমি একসাথে ছিলাম 11 বছর, তো 11 বছর আমি রুটি বানাইছি। এবং রুটি তাও একটা দুইটা রুটি না, 20টা, তারপরে 21টা 22টা এরকম করে রুটি বানানোর প্রয়োজন হইতো, কারণ আমরা সদস্য সংখ্যা বেশি ছিলাম। দুইটা দুইটা করে খাইলেও দেখা যেত অনেকগুলো রুটি হইতো। তো তখন দেখা যেত তো 20টা 25টা রুটি বানাইতে হইতো, এরকমও হইতো। তো এভাবে রুটি বানাইতে বানাইতে আর কি শেখা হয়ে গেছে। শেখা হয়ে গেছে বলতে কি, রুটি বানানোটা হচ্ছে বানাইতে বানাইতে, যেমন এই যে রুটি বেলতে বেলতে একটা ঘোরা হয় না, রুটির না মনে করেন যে 4-5 দিকে ঘুরে আড়ি করতে হয় না, উল্টা মানে নিজের হাত দিয়ে মুভ করতে হয় না, বানানোর সময় একাই মুভ করে। তো এটা হচ্ছে একটা অভিজ্ঞতার ব্যাপার, এটা বানাইতে বানাইতে হয়ে যায়। এর জন্য সব কাজই আসলে করা উচিত, প্র্যাকটিস রাখা উচিত সব কাজের। রুটি তো বেলা হয়ে গেছে, এরপর হচ্ছে করব এখন রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকারি করব। এখানে মুসুর ডাল ধুয়ে নেব। এই যে ডালটা ধোয়া হয়ে গেছে। এই যে দেখেন তরকারি কি দিয়ে করব, আলু আর হচ্ছে পেঁপে কাটছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি, আর সাথে হচ্ছে মুসুর ডাল। তো এই উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা ভাজি তৈরি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। কয়েকদিন যাবৎ রুটি বানাচ্ছি, কিন্তু রুটির সাথে খাওয়ার মতো তেমন কোনো তরকারি বানাচ্ছি না, তাই আজকে ভাবলাম বানাই। সবসময় ওই ডিম ভাজি কলা দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু তরকারি খেতে ভালো লাগে। যেমন বাচ্চারা হচ্ছে হোটেলের যে ভাজিটা কিনতে পাওয়া যায় ওইটা খেতে খুব পছন্দ করে, কিন্তু ওইটা অনেক অস্বাস্থ্যকর, এটা আমরা সবাই জানি। কারণ খাওয়ার সময় আমি নিজেই দেখছি, দেখা যায় যে আলুর খোসা ফেলায় না, পটলের খোসা ফেলে না, তারপর মাঝে মাঝে রান্নার মধ্যে অনেক ধরনের জিনিস থাকে যেগুলো থাকার কথা না আর কি। এরপর থেকে আর খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি সমস্যা যেদিন হয় সেদিন বাইরে থেকে আমি খাবার আনি, তাছাড়া আনি না। আর বিশেষ করে ভাজি কেউ পছন্দ করে না খেতে। এর জন্য ভাবলাম যে আজকে একটু হোটেলের মতো করে করি। তো পেঁপে আর হচ্ছে আলু দিয়ে করতেছি, আর সাথে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি। এরপর হচ্ছে মসুর ডাল দিয়েছি। এভাবে ভাজি করে খেলে রুটি দিয়ে খুবই ভালো লাগে, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। আর হচ্ছে 5 ফোড়ন সোমবারে দিয়েছি। আর নামানোর আগে 5 ফোড়ন একটু হালকা তেলে মানে ভাজি করে তারপর হচ্ছে গুঁড়া করে নেব। এই ভাজির সবথেকে ইম্পর্টেন্ট যে মশলা সেটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়া। 5 ফোড়ন গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম মনে হয় যে বাইরের কেনা সবজির মতো। তো এই যে দেখেন প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু আর পেঁপে। আর যেহেতু সকালবেলা রান্নাবান্না একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে, ওরা আবার সবাই যার যার কাজে চলে যাবে, ঈশান সারাকে স্কুলে নিয়ে যাইতে হবে, আমার ভাই যাবে অফিসে, ঠিকঠাক মতো রান্না করে দিতে না পারলে দেখা যায় খেয়ে যেতে পারবে না। এর জন্য ভাজিটা তাড়াতাড়ি ভাবতেছি শেষ করব, কারণ আজকে সকালবেলা একটু সকালেই উঠছি, 6:30টার সময় ঘুম থেকে উঠছি, ওঠার পর রুটি করছি, ভাজি কাটছি, তারপর ভাজি বসাইলাম, তারপর এক পাশে রুটি ভাজি করতেছি আর এক পাশে সবজি রান্না করতেছি। তারপরও দেখা যায় সময় মতো করতে পারি না। একা একা মানুষের কাজ করতে একটু সমস্যা হয়, মনে করেন যে সব কিছু নিজে নিজে করতে হয়, কাঁচামরিচ কাটা থেকে শুরু করে পেঁয়াজ রসুন সব নিজে নিজেই কেটে নিতে হয়, যার কারণে দেখা যায় যে জোগাড় করতে করতে বেশিটা সময় কেটে যায়।
এদিকে হচ্ছে রুটি ভাজা অর্ধেক হয়েছে, আর বাকি অর্ধেক ভাবলাম পরে ভাজবো, আগে ওদেরকে খাবারটা দিই। আমার ভাইকে দিলাম, সারা ঈশানের জন্য দিলাম। সারা ঈশানকে খাওয়িয়ে রেডি করাই হচ্ছে ওর বাবাই সকালবেলা, আর আমি এদিকে খাবার টাবার বানাই, টিফিন বানাই। আজকে আর টিফিন করবো না। আসলে ব্যাপারটা কি হয়েছে বলেন তো, আজকে টিফিনের কথা আমি ভুলেই গেছি। এই কয়েকদিন যাবৎ পরীক্ষা হয়েছে, টিফিন করিনি। আজকে মনেই ছিল না যে আজকে টিফিন করতে হবে। ভালো করে স্পেন। এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করবো। আজকে রান্না করবো হচ্ছে ডিমের তরকারি। আজকে আর মাছ খেতে ইচ্ছা করতেছে না, তাই ডিমের তরকারি রান্না করব। তো ডিম সিদ্ধ বসাবো। আমি খাইছি, তুমি আহো না কি করুম, তাই আমি খেয়াল আইছি কতক্ষণ থাকুন। আজকে ডিমের তরকারি রান্না করবো কচু দিয়ে। কচু হচ্ছে মুখী কচু আছে না, সেই মুখী কচু দিয়ে ডিমের তরকারি রান্না করবো। ডিমের অবস্থা দেখে তো ভয়াবহ। ডিমগুলো এর আগে ডিম আনছিল, ধুয়ে রাখতে পারি নাই, রাতে আনছিল তো এমনি রাখছিল। এত ময়লা ডিমের মধ্যে। পাশে এখানে একটা বিল্ডিং হইতেছে, এত শব্দে সারাটা দিন অবস্থা খারাপ করে ফেলে। তো ডিম ধুয়ে তারপরে সিদ্ধ দিব। ডিমের গায়ে প্রচন্ড ময়লা। একটা দেখি ফাটা, তো এটা চেঞ্জ করে ভালোটা দিতে হবে। পাশে যদি ধরেন যে নতুন বিল্ডিং হয়, তাহলে মনে করবেন যে শব্দে ময়লা আবর্জনা আপনার জীবন পুরো তেজপাতা বানিয়ে ফেলবো। আগের যে বাসাটা ছিলাম, এই বাসা আসার আগে, এই বাসায় আসছি প্রায় 1 বছর হয়ে গেল। জানুয়ারিতে আসছিলাম, 6 মাসের বেশি তো হয়ে গেছে। তো ওই বাসাতেও ছাদে কাজ করতেছিল, তো ওইখানেও এরকম শব্দ হয়েছে, ময়লা আবর্জনায় সারাদিন অবস্থা খারাপ। এখানে আসছে, এখানে আবার নতুন বিল্ডিংই হইতেছে, তাহলে বুঝেন কি পরিমাণ শব্দ এখানে হইতে পারে। এই যে ডিম সিদ্ধ বসাই দিলাম। সবজি তো আমাকে দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম। আজকে রান্না করব শুটকির একটা তরকারি। তো এদিকে একটু রাঁধুনি ফোড়ন দিলাম তেলে, তারপর হচ্ছে শুটকিটা ভালো করে ধুয়ে একটু জল দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ আর হচ্ছে ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে এর মধ্যে সবজি দিলাম, আলু আর হচ্ছে বরবটি। আজকে অল্প সবজি দিয়েই করব, মানে বিভিন্ন রকম সবজি নেই, ওই আলু বরবটি আর হচ্ছে বাঁধাকপি। আর বাঁধাকপিটা ছিল ফ্রোজেন করা। আমি তো মোটামুটি অনেক সবজি ফ্রোজেন করে রাখছি। মাঝে মাঝে দেখা যায় যে সবজির আহাল পড়ে, মনে করেন যে আজকে সবজি নেই, তখন দেখা যায় ফ্রোজেন করা সবজি দিয়েও রান্না করে খেতে পারবো, এরকম একটা ব্যাপার।
আজকে ডিমের তরকারি রান্না করব। অনেক দিন ধরে ডিমের তরকারি খাই না, তাই ভাবলাম কচু দিয়ে রান্না করি। জানি না খেতে কেমন হবে। এই গাটি কচু দিয়ে বেশিরভাগই ইলিশ মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তারপর আছে না যে অন্যরকম মাছ, শিং মাছ দিয়ে ভালো লাগে। তবে ডিম দিয়ে আমি আজকে প্রথম রান্না করে খাবো, দেখা যাক কেমন লাগে। তো ডিমটা প্রথমে ভেজে তুলে নিলাম। একবার ভাবছিলাম যে ডিম এভাবে সেদ্ধ করে না রান্না করে অমলেট করে রান্না করবো, আবার ভাবলাম যে এইভাবে রান্না করি। অমলেট করতে আর ইচ্ছা করলো না। আমার কাছে মনে হলো যে মানে ডিম সেদ্ধ না করে রান্না করে ওইভাবে অমলেট করে রান্না করলে মনে হয় বেশি ভালো লাগতো। নেক্সট টাইম করবো আর কি। তো এখানে আলু কচু কষিয়ে এর মধ্যে আর তেমন কোনো মশলা তো আজকে ব্যবহার করবো না। আজকে জিরে আর ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করব। তো এইদিকে দেখেন তরকারি প্রায় হয়ে গেছে। রান্না বান্না শেষ করলাম। এই যে কলমি শাক ভাজা হচ্ছে, শুটকি দিয়া আহ, আলু, বরবটি আর বাঁধাকপি মিক্স করে একটা চচ্চড়ি করছি, হচ্ছে ডিমের ঝোল, আলু আর হচ্ছে গাটি কচু দিয়ে। তো এই তো রান্না বান্না শেষ করলাম এইমাত্র।